শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে তোমাদের বইয়ের সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায় 16.4 এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো, এখানে যে ছবিটা আছে এটা কিসের ছবি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, এটা একটা ইটের ছবি। কিসের ছবি? ইটের ছবি। তাহলে ইটের ছবি যদি হয়, তাহলে ইটের আকৃতিটা কেমন? এটা কেমন আকৃতি, কেমন আকার? তাহলে এটা কি ধরনের পদার্থ? তাহলে আমরা দেখতেছি কি এটা একটা আয়তাকার ঘনবস্তু। এটা একটা কি আয়তাকার ঘনবস্তু। তাহলে আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত। আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত। চলো, যে সৃজনশীল প্রশ্নটি আমি সমাধান করব সেটি হচ্ছে 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নটি হচ্ছে বাক্সটির আয়তন নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে বাক্সটির বাইরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। এই সমাধানটি তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই ক্লাসটিকে তোমাদের কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো, প্রথমে আমি ক নম্বর প্রশ্নটি সমাধান করি। আর ক নম্বর আমাদের কি বলছে? ক নম্বর বলছে বাক্সটির আয়তন নির্ণয় করো। তাহলে বাক্স কেমন বাক্স? আয়তাকার বাক্স। তাহলে আয়তাকার বাক্স মানে কি? দেখো, একটা আয়তাকার বাক্স। তাহলে এর কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। আর আমরা যদি এটার আয়তন নির্ণয় করতে চাই তাহলে আমাদের জানতে হবে কি এই আয়তাকার ঘনবস্তু বা এই বাক্সটির আয়তন নির্ণয়ের সূত্র জানতে হবে। 16.4 অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কি কি সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে আমি আমার গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম যে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দেখো তো এখানে আমাদের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে কিনা। দেখো, এখানে প্রথমে আছে দৈর্ঘ্য, এখানে প্রথমে আছে কত? 8। এখানে প্রথমে আছে দৈর্ঘ্য, এখানে প্রথমে কত আছে? 8। তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নিব 8। দ্বিতীয়ত এখানে আছে প্রস্থ, এখানে দ্বিতীয় তো কি আছে? 6। তাহলে আমরা প্রস্থ ধরে নিব 6। তৃতীয়ত এখানে আছে উচ্চতা এবং এখানে আছে 4। তাহলে আমরা কি করব? উচ্চতা ধরে নিব কত? 4। ঠিক আছে? তাহলে চলো অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য = 8 সেন্টিমিটার, বাক্সটির প্রস্থ b = 6 সেন্টিমিটার, বাক্সটির উচ্চতা c = 4 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে a, b এবং c এর মান আমরা এখানে লিখে নিলাম। তাহলে সূত্র কি ছিল? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা হচ্ছে কি? c। তাহলে সুতরাং আয়তন =
এ বি সি ঘন। তাহলে এখানে একক কি হবে? তাহলে প্রত্যেকটা শেষে কি দেওয়া সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখবো একক লিখবো ঘন সেন্টিমিটার। কি লিখবো? ঘন সেন্টিমিটার। এবার তাহলে এর মান বসিয়ে দাও। এর মান কত? 8 ইনটু বি এর মান আছে কত এখানে? 6। এবারে সি এর মান দেওয়া কত আছে? 4 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব এগুলো আমাদের গুণ করলে কত হবে। দাও 4 আর 6 গুণ করলে 24, 24 আর 8 গুণ করলে 192, 192 ঘন সেন্টিমিটার। 192 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের বাক্সটার আয়তন বেড়ে গেল। একেবারে সহজ। তাহলে সুতরাং এই অঙ্কটা করার জন্য ক নম্বরে তো আমাদের সৃজনশীলে কত থাকে? 2। তাহলে 2 নম্বরের অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে? বাক্সটার আয়তন নির্ণয়ের সূত্রটা জানতে হবে আর এখানে গুণ করে দিতে হবে। সূত্রটা একেবারে সহজ। হ্যাঁ, এবিসি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর গুণ তো তোমরা করতেই পারবে ইনশাআল্লাহ। তাহলে সমস্যা নেই। আমাদের ক নম্বর প্রশ্নটি কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। এবার চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। তাহলে খ নম্বরে কি বলছে? দেখো খ নম্বর প্রশ্নটি কি বলছে? বাক্সটির বাইরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। এখন সমগ্র পৃষ্ঠ বলতে কি বোঝো? সমগ্র পৃষ্ঠ আমরা জানি কি একটা আয়তাকার ঘনবস্তু বা আয়তাকার বাক্স যেটা আছে সেটার 6টা তল আছে। কয়টা তল আছে? 6টা তল আছে। এই 6টা তল মিলে কতটুকু ক্ষেত্রফল? মানে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি। 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে সেই সূত্রটা কি? প্রথমে আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মান বের করব। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে 2 * AB + BC + CA। 2 * AB + BC + CA। তাহলে ABC কি? আমরা একটু আগে ধরে নিয়েছিলাম A হলো দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ এবং C হচ্ছে কি? উচ্চতা। ঠিক আছে? এই সূত্রটা লিখে আমরা A, B এবং C এর কি করে দিব? মান বসাই দেব। তাহলে আমাদের সেটা বেরিয়ে যাবে। আর কি আছে? কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এটা কি? √a² + b² + c²। √a² + b² + c²। অনেকে হয়তো কর্ণ তোমরা চেনো না। দেখো কর্ণটা একটু আমি দেখাই। ধরো এটা একটা আয়তাকার ঘনবস্তু। এটা একটা আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে? এটা এই কর্ণ থেকে শুরু করে এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত এটার নাম হচ্ছে কি? কর্ণ। এটার নাম কি? এটা একটা কর্ণ। ঠিক আছে? এটা একটা কর্ণ। তাহলে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কি? আয়তাকার ঘনবস্তুর কর্ণ। সেই কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তাহলে চলো প্রথমে আমরা নির্ণয় করব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এরপর আমরা নির্ণয় করব কর্ণের দৈর্ঘ্য।
দেওয়া আছে আয়তাকার বাক্সের দৈর্ঘ্য a equal to 8 সেন্টিমিটার, আয়তাকার বাক্সের প্রস্থ b equal to কত দেওয়া আছে দেখো 6 সেন্টিমিটার, আয়তাকার বাক্সের উচ্চতা c equal to 4 সেন্টিমিটার। ঠিক আছে, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা লিখে ফেললাম। এবার আমরা কি লিখব? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তে তোমাদের পরীক্ষায় কিন্তু শুধু তলের ক্ষেত্রফল আসতে পারে, অথবা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আসতে পারে, ভাষায় একটু পরিবর্তনে আসতে পারে। তাহলে আয়তাকার বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে 2 into AB plus BC plus C। ঠিক আছে, তাহলে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের বেলায় আমরা একক কি লিখব? বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এর সেন্টিমিটার কেন লিখলাম? দেখো এখানে 8 6 এবং 4 সবগুলো শেষে কি আছে? সেন্টিমিটার আছে। 8 6 এবং 4 সবগুলো শেষে কি আছে? সেন্টিমিটার। সেজন্য আমরা এখানে কি লিখছি? সেন্টিমিটার। তোমাদের পরীক্ষায় কিন্তু এটা সেন্টিমিটারের পরিবর্তে মিটার দিয়েও আসতে পারে। তো মিটার থাকলে, এখানে যদি প্রশ্ন আমাদের মিটার থাকতো তাহলে আমরা এখানে লিখতাম বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে চলো এখন আমরা এ বি বি সি এবং সি এর কি বসাই? মান বসাই। তাহলে কি লিখতে পারি? 2 ইনটু এর মান কত? 8, বি এর মান কত? 6, তাহলে 8 ইনটু 6 প্লাস আবার কি বিসি, বি এর মান 6, সি এর মান 4, তাহলে 6 ইনটু 4 প্লাস, তারপরে দেখো সি এ, তাহলে সি এর মান 4 আর এর মান হচ্ছে 8, তাহলে 4 8 সি এ, 4 ইনটু 8 বর্গ সেন্টিমিটার, 20। এবারে ক্যালকুলেশন করি আমরা। 8 এবং 6 গুণ করলে কি হবে? 48 প্লাস 4 আর 6 এই দুটো গুণ করলে কি হবে? 24 প্লাস এই দুটো গুণ করলে কি হবে? 4 আর 8 32 বর্গ সেন্টিমিটার। তাহলে 6 8 গুণ করলাম 48, 4 6 গুণ করলাম 24, আর 4 আর 8 গুণ করলাম হলো কত? 32। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এই যোগের কাজগুলো করব, ব্র্যাকেটের কাজটা আগে করব নাকি? তাহলে এখন দেখো 48 24 আর 32 এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে আমাদের? 48 প্লাস 24 প্লাস 32, 48 24 32, তাহলে আছে 104, তাহলে ইনটু 104, তাহলে এই দুটো আমরা গুণ করে দিই কত হবে? 208 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা ছিল সেটা বেড়ে গেছে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেড়ে গেছে। এখন আমাদের আরো কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য।
কর্ণের দৈর্ঘ্য। চলো এবার আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আয়তাকার বাক্সের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √a² প্লাস b² প্লাস c²। তাহলে কর্ণের কি বলছে? দৈর্ঘ্য। কর্ণের কি বলছে? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক কি হবে? দৈর্ঘ্যের একক কি বর্গ, ঘন এগুলো কিছু হবে? দৈর্ঘ্যের এখানে কিন্তু ঘন অথবা বর্গ এগুলো কিছু হবে না, কারণ এখানে একটা রাশি শুধু যোগ হবে, শুধু কি হবে? যোগ হবে। তাহলে আমরা এটা একক কি লিখবো? সবগুলো শেষে যদি সেন্টিমিটার আছে আমরা এটা লিখলাম কি সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে মান বসাই দেই। এর মান কত আছে আমাদের? 8। এর মান কত আছে? 8। তাহলে এখানে দিলাম 8² প্লাস, তারপর বি এর মান কত আছে? 6² প্লাস, এখানে যে ওই সি এর মান আছে 4, তাহলে 4² এত সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখন দেখো 8 কে স্কয়ার করলে কত হবে? অনেকে কিন্তু ভুল করে 8 আর 2 গুণ করে, 8 আর 2 গুণ করলে 16। এরকম করা যাবে না। যেটার স্কয়ার থাকবে মনে করতে হবে ওই সংখ্যা আছে 2 বার। ওই সংখ্যা কয়বার আছে? 2 বার গুণ করতে হবে। এই স্কয়ার মানে 2 না, এই স্কয়ার থাকলে বোঝা যাবে 8 এর স্কয়ার 8 কয়বার আছে? 2 বার। 6 এর স্কয়ার তাহলে 6 কয়বার আছে? 2 বার। 4 এর স্কয়ার আছে 4 কয়বার আছে? 2 বার। তাহলে আমরা দুইটাই 8 যদি গুণ করি 8 * 8 তাহলে কত হবে? 64 প্লাস 6 কে যদি স্কয়ার করি কত হবে? 36 প্লাস 4 কে যদি আমরা স্কয়ার করি 16। ঠিক আছে? এত সেন্টিমিটার। তাহলে দেখো এগুলো আমরা যদি এখন যোগ করে দেই 64 36 16 64 36 16 তাহলে 116 এত সেন্টিমিটার। তার উপরে যেহেতু রুট চিহ্ন আছে তাহলে এটা আমরা বর্গমূল নির্ণয় করি। এটা বর্গমূল করলে আমাদের কত হবে? 10.77 এত সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের প্রশ্নে কি কি বের করতে বলছিল? প্রথমে বলছিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এরপরে বলছিল কি কর্ণের দৈর্ঘ্য। কি বলছিল? কর্ণের দৈর্ঘ্য। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা আগে বের করেছি, এখন কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করলাম। তাহলে এটা সহজ, তোমরা যদি শুধু এখানে দুইটা সূত্র শিখো, হ্যাঁ, এই আয়তাকার ঘনবস্তুর যে সূত্রগুলো আছে তাদের মধ্যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য, এই দুইটা সূত্র শিখলেই তোমরা এই খ নম্বর সমস্যাটা সমাধান করতে পারবে। খ নম্বর সমস্যাটা কি সমাধান করতে পারবে। ঠিক আছে? আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নেই বুঝতে। আর তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো গতে কি বলছে? গতে বলছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। তাহলে ভিতরের মান এটা কার কথা বলছে? এটা হলো আয়তাকার বাক্সের কথা বলছে। কার কথা বলছে? আয়তাকার বাক্স। তাহলে আয়তাকার বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখন আয়তাকার বাক্স যেহেতু, বাক্স তো কিছু না কিছু দিয়ে তৈরি হয়েছে, হয় কাঠ দিয়ে তৈরি হয়েছে অথবা অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখন আয়তাকার বাক্সের কিরকম থাকে? বাক্স যেহেতু ভিতরে খোলা নাকি, তাহলে এটার বাইরের যে প্রান্ত সেগুলোর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, আবার ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিছুটা কি কম বেশি আছে, কিছুটা কি আছে কম বেশি আছে। এজন্য বাইরের পৃষ্ঠ যেটা ক্ষেত্রফল সেটা হবে বেশি এবং এই ভিতরেরটার ক্ষেত্রফল হবে কিছুটা কি কম। এখন দেখো এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট, 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট।
তাহলে 1 সেন্টিমিটার যদি পুরুত্ব হয় তাহলে বাইরের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার বেশি এবং ভিতরেরটার দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার কম। বাইরের প্রস্থ হবে 1 সেন্টিমিটার বেশি, ভিতরের প্রস্থ হবে 1 সেন্টিমিটার কম, এবং বাইরের উচ্চতা হবে 1 সেন্টিমিটার বেশি এবং ভিতরের উচ্চতা হবে 1 সেন্টিমিটার কম। ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে তোমার ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, কারণ ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তাহলে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? এখানে কি আমাদের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা এগুলো দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ এবং ভিতরের উচ্চতা। এরপর আমরা সেখান থেকে বের করতে পারবো কি ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এবং সেটা সমান হবে কত? 88। সেখানে আমরা একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা সমাধান করলেই আমরা আমাদের x এর মানটা পেয়ে যাব। x এর মানটা পেয়ে যাব। তাহলে চলো আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করি। গ নম্বরে দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো এটাকে a equal to 8 সেন্টিমিটার, বাক্সের প্রস্থ b equal to 6 সেন্টিমিটার, বাক্সের উচ্চতা c equal to 4 সেন্টিমিটার। ঠিক আছে? আর কি দেওয়া আছে? 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট, 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট। তাহলে বাক্সের পুরুত্ব, ইকুয়াল টু আছে 1 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের বের করতে হবে আগে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। সেজন্য লাগবে ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ এবং ভিতরের উচ্চতা। তাহলে আমরা জানি কি আয়তাকার বাক্স সেটা কি দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা প্রস্থ আছে, আর সবগুলো কি 6টার ভিতরে দুইটা দুইটা করে অংশ। তাহলে এক পাশে যদি x হয় আর এক পাশে কি হবে? x হয়। ধরো এটা একটা আয়তাকার বাক্স, এটা একটি আয়তাকার বাক্স। এখন ধরো এটার দৈর্ঘ্য কত? 8, প্রস্থ হচ্ছে কত? 6 এবং উচ্চতা হচ্ছে কত? 4। ঠিক আছে? এখন এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কেমন? এই কোন জায়গার দৈর্ঘ্য? এই দৈর্ঘ্যটা হলো বাইরের দৈর্ঘ্য। ঠিক আছে? এখন যেহেতু বাক্সটা 1 সেন্টিমিটার পুরু, 1 সেন্টিমিটার পুরু, তাহলে ধরো এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে ভিতরের টুকুর এই পাশে এটা যদি 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার যদি হয়, তাহলে এই ভিতরের অংশের দৈর্ঘ্যটা কি হবে? এই পাশ থেকে x অংশ কম হবে এবং এই পাশ থেকেও কি x অংশ কম হবে। তাহলে এই পাশের দৈর্ঘ্য x কমলো, আবার এই পাশেও কি দৈর্ঘ্য x কমলো। তাহলে কতটুকু কমলো? দুই পাশের x প্লাস x মানে কি 2x কমছে। কতটুকু কমছে? 2x পরিমাণ কমছে। তাহলে আমরা পেয়েছি কি বাক্সের দৈর্ঘ্যটা হলো বাইরের দৈর্ঘ্য, তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কি হবে? যা দেওয়া আছে তার সাথে 2x সেন্টিমিটার কম হবে, 2x সেন্টিমিটার কি হবে? কম হবে। অনুরূপভাবে তোমরা যদি
প্রস্থের কথা যদি চিন্তা করো, এটা হলো কি প্রস্থ, এটা কি প্রস্থ 6। এখন ধরো এদিকে ধরো x, আবার এদিকে ধরো কি x, তাহলে এই 6টা কিভাবে ছিল? 6 ছিল এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, কিন্তু এই ভিতর থেকে এই ভিতরের অংশ, এটা যদি x হয়, এটা যদি x হয়, তাহলে দুই পাশ থেকে x x বাদ দিলে তাহলে প্রস্থটা কি হবে? ভিতরের প্রস্থটা কি হবে? 6 এর চাইতে 2x পরিমাণ কম হবে। 2x পরিমাণ কি হবে? কম হবে। অনুরূপভাবে তোমরা যদি উচ্চতার কথা চিন্তা করো, এই 4 সেন্টিমিটার উচ্চতা, তাহলে ধরো এদিকে একটা অংশ, এই উচ্চতাটা হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। এবার এই পাশে যদি আমি x বাদ দেই, এটা যেহেতু x, আবার এই পাশেও যদি আমি x যদি বাদ দেই, তাহলে এখান থেকে যদি ধরি, তাহলে এখান থেকে যদি ধরি কি হবে? এই পাশে x কমবে উপরে, আবার নিচেও কি x কমবে, তাহলে দুই পাশে কি হবে? x x পরিমাণ কমে যাবে। তাহলে x x পরিমাণ কমে গেলে তার মানে কি ভিতরের উচ্চতাও হবে কি x সেন্টিমিটার কম। তাহলে এই পাশে যদি x সেন্টিমিটার কম হয়, এই পাশে x সেন্টিমিটার কম হবে, তাহলে দেখা যাচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বাইরের চাইতে ভিতরে যখন আমরা বের করব, দৈর্ঘ্য 2x পরিমাণ কম হবে, প্রস্থ 2x পরিমাণ কম হবে এবং উচ্চতাও 2x পরিমাণ কি হবে? কম হবে। তাহলে চলো আমরা এখন আগে এই বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করি। তাহলে আমরা কি লিখতে পারি? আয়তাকার বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য। তাহলে আমরা যেহেতু যখন বাইরের দৈর্ঘ্য ধরেছিলাম 8, যখন a ধরেছিলাম, তাহলে এখন এই ভিতরের দৈর্ঘ্যকে আমরা ধরলাম a প্রাইম। তাহলে কত হবে? 8 মাইনাস 2x সেন্টিমিটার। আয়তাকার বাক্সের ভিতরের প্রস্থ। তো যখন 6 ধরেছিলাম তখন কি ধরেছিলাম আমরা? b, প্রস্থ ধরেছিলাম b, তাহলে এখন ধরলাম b প্রাইম। তাহলে 6 মাইনাস 2x সেন্টিমিটার। আয়তাকার বাক্সের ভিতরের উচ্চতা, আর উচ্চতা যখন c ধরেছিলাম কি 4, কি ধরেছিলাম 4, কিন্তু এখন তো আমরা 4 আর লিখতে পারবো না, 2x মাইনাস করতে হবে, এজন্য এটাকে দিলাম c প্রাইম বাস, বা c ডট ইকুয়াল টু 4 মাইনাস 2x সেন্টিমিটার। তাহলে এখন কি লিখবো? আয়তাকার বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আয়তাকার বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে সূত্র কি হবে? 2 ইনটু কি ছিল আগে? ab প্লাস bc প্লাস ca, তাহলে ab প্লাস bc প্লাস c এর পরিবর্তে আমরা লিখবো a ডট b ডট, নাকি? তাহলে ab প্লাস bc প্লাস ca বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন কি করব আমরা? এই a b b c a ডট b ডট b ডট c ডট c ডট a ডট এ কি বসাই দেব? মান বসিয়ে দেব। তাহলে মান বসাই দিই এখন। তাহলে 2 ইনটু a ডট এর মান কত আছে? 8 মাইনাস 2x, 8 মাইনাস 2x ইনটু b ডট এর মান কত আছে? 6 মাইনাস 2x প্লাস, আবার দেখো b ডট এর মান 6 মাইনাস 2x আর c ডট এর মান 4 মাইনাস 2x, 4 মাইনাস 2x। ঠিক আছে, প্লাস এবার কত আছে? c ডট a ডট, তাহলে c ডট এর মান 4 মাইনাস 2x
আর এই ডটের মান কত আছে 8 2x 8 2x বর্গ সেন্টিমিটার তাহলে এখন আমরা কি করব এখন এগুলো আমরা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হবে কি এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 88 এর সমান 88 এর কি সমান কারণ এটাও হলো ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এটাও কি ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দুইটা পরস্পর সমান তো চলো তাহলে ক্যালকুলেশন করি আমরা এগুলা গুণ করে দিলাম এটা একক হচ্ছে এত বর্গ সেন্টিমিটার তাহলে দেখো আমরা এগুলা ক্যালকুলেশন করি এখানে আমাদের 2 থাকলো এরপরে দেখো x স্কয়ার কয়টা আছে 4x স্কয়ার প্লাস এর এবার 4x স্কয়ার প্লাস এর এবার 4x স্কয়ার প্লাস এর তাহলে 4 4 4 আমরা যদি প্লাস করি তাহলে আমাদের হবে 12x স্কয়ার এবারে দেখো আমাদের x কয়টা আছে 16x 12x আমরা যদি এগুলা যোগ করি 16x 16 প্লাস এখানে আছে 12 প্লাস দেখো এখানে আছে 12 8 তাহলে 12 প্লাস 8 প্লাস আর এখানে 8 16 8 প্লাস 16 8 প্লাস 16 তাহলে আমাদের এখানে আসছে 72 তাহলে আমরা লিখতে পারি মাইনাস 72x প্লাস এবার দেখো প্লাস এর কি কি আছে 48 24 আর কত আছে 32 48 24 32 48 24 32 48 24 32 আমাদের আসছে 104 এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে যেটা পাইলাম সেটা কি এই বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এখন দেখো আমি হিসাব করে তোমাদেরকে বোঝানোর জন্য এখানে নিচ দিয়ে একটা করে দাগ দিয়েছি তোমরা কি পরীক্ষার হলে এইভাবে দাগ দিবে নাকি তোমরা কিন্তু পরীক্ষার হলে এরকম দাগ দিবে না তোমরা এমনিতে করার চেষ্টা করবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো দিয়েছি ঠিক আছে তাহলে এটা যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ভিতরে এখানে দেখো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ভিতরে একটা দেওয়া আছে 88 তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি 88 ঠিক আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বের করব কার মান বের করব x এর মান বের করব তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে অথবা শর্ত মতে 2 into 12x square minus 72x plus 104 equal to 88 ঠিক আছে তাহলে এবার 2 এখানে কি সম্পর্ক গুণ না দেখো তো 2 এখানে কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে ডান পাশে গেলে কি হবে নিশ্চয়ই ভাগ হবে তাহলে ভাগ করি তাহলে বা 12x square minus 72x plus 104 equal to 88 ভাগ হচ্ছে কত 2 88 ভাগ হচ্ছে কত 2 এরপর দেখো তাহলে বা 12x square minus 72x plus 104 equal to 88 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত 44 কত পাবো 44 তাহলে বা 12x square minus 72x plus 104 minus a 44 equal to 0 দেখো এখানে 44 সংখ্যার আগে কোনো কি নেই চিহ্ন নেই
যদি কোনো চিহ্ন না আছে আমরা জানি কি এখানে মনে মনে একটা প্লাস আছে, মনে মনে ঠিকই আছে প্লাস আছে, তাহলে ইকুয়াল টু চিহ্নের ডান পাশে যদি প্লাস থাকে বাম পাশে আসলে কি হবে, বাম পাশে আসলে হবে মাইনাস। তাহলে বা 12x স্কয়ার মাইনাস 72x প্লাস, তাহলে এখন দেখো 104 এর আগে আছে প্লাস, 44 এর আগে কি আছে মাইনাস। তাহলে যেহেতু বিপরীত চিহ্ন আছে তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই একটা থেকে আরেকটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমরা মাইনাস করলে কি হবে, 4 আর 4 4 থেকে 4 মাইনাস করলে হবে কত, 0। এখানে আছে 0 ধরবো আমরা 10, 10 থেকে 4 বিয়োগ করলে হবে কত, 6, কত হবে 6। তারপরে 1 হাতে 1 আর 1 মাইনাস করলে শেষ, এখানে হলো আমাদের 0। ঠিক আছে, এবার দেখো তো এখানে কিছু কমন নেওয়া যায় কিনা। এই দেখো এখানে 12 আছে, আবার এখানে 60 আছে। আমরা যদি এভাবে মিডল টার্ম করতে চাই তাহলে আমাদের প্রথমে 60 এবং 12 এই দুটো একটা গুণ করতে হবে নাকি, এরপর আমাদের এটা মিলাইতে হবে। তাহলে এটা তো অনেক সংখ্যা বড় হয়ে যাবে, যেহেতু বড় না হয় ছোট হয় সেজন্য আমরা কি করব, আমরা দেখব যে এখান থেকে কোনো কিছু কমন নিয়ে এটাকে ছোট বানানো যায় কিনা, ছোট বানানো যায় কিনা। যদি কমন না যায় তাহলে তো আর কিছু করার নাই, কিন্তু আগে দেখি চেষ্টা করি কমন যায় কিনা। দেখো এখানে প্রথমে আছে কত, 12, কত আছে 12। এখানে 12 যদি আমরা কমন নেই তাহলে 72 কে 12 দ্বারা ভাগ যায়, যায় না, অবশ্যই যায়। এবার আবার 12 দ্বারা কি 60 কেও ভাগ করা যায়, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 12 কমন নিতে পারি। 12 কমন নিলে আমাদের সংখ্যাটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে বা 12 কমন নিলে এখানে হবে x স্কয়ার, 12 দ্বারা এটাকে ভাগ করলে তাহলে কত হবে 6x প্লাস আবার 12 দ্বারা 60 কে ভাগ করলে কত হবে 5 0। তাহলে বা এখন 12 এর পাশে আছে গুণ, এর পাশে কি হবে, ভাগ হবে না, ডান পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে 12 দ্বারা 0 কে 12 দ্বারা ভাগ করে দিলে কি হবে 0। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 0 ইকুয়াল টু কি 0। কি করলাম, 12 দ্বারা ভাগ করে দিলাম, এই পাশে 12 দ্বারা ভাগ করলাম, এই পাশে 12 দ্বারা ভাগ করে দিলাম। এবার করব আমরা এটা মিডল টার্ম। তো মিডল টার্ম মানে কি, মাঝখানেটা আমাদের মিলাইতে হবে নাকি। তাহলে আমাদের শেষে কত আছে বলো, 5। প্রথমে কত আছে x স্কয়ার, তার মানে কি 5 আর x স্কয়ার গুণ করলে 5x স্কয়ার, আর আমাদের মাঝখানে কত আছে 6x। তাহলে আমাদের এমন দুইটা সংখ্যা, এই 6x থেকে এমন দুইটা সংখ্যা আমাদের বের করতে হবে যে দুটাকে গুণ করলে আমাদের আসবে 5x স্কয়ার, আবার ওই দুইটা সংখ্যাই যোগ করলে আমাদের আসবে কত 6x, যোগ করলে কি আসবে 6x। তাহলে দেখো আমি যেটা লিখি তোমরা দেখো হয় কিনা, বা x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 0। দেখো এখানে কত লিখছি আমি -5x, আর এখানে কত লিখছি -x। তাহলে -5x এবং x এই দুটো যোগ করলে আমাদের কত হবে -6x। দেখো আমাদের মাঝখানে আছে -6x। অনুরূপভাবে আমি যদি এই দুটো সংখ্যা গুণ করি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, 5x আর x গুণ করলে হবে কত 5x স্কয়ার। এখানে 5 আর x স্কয়ার গুণ করলে 5x স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। এখন আমরা কি করব, এই দুটো থেকে কমন নিব এবং এই শেষের দুটো থেকে আমরা কি করব, কমন নিব। চলো দেখি কমন নেই। তাহলে বা দেখো প্রথম দুটোর মধ্যে কি মিল আছে, শুধু x মিল আছে। তাহলে x নিলে একটা x বাকি থাকলো, আর থাকলো 5, এখানে মাঝখানে মাইনাস। ঠিক আছে, এবার এখানে আপাতত মনে হচ্ছে কি কিছুই নাই, মনে হচ্ছে কি কিছু নাই। কিছু না থাকলে সেখানে কি আছে 1 আছে, কি আছে 1 আছে। 1 দ্বারা x কে গুণ করলেও x, 1 দ্বারা 5 কে গুণ করলেও কত 5। তাহলে এখানে যেহেতু কিছু নাই আমরা এই যে x এর সহগ মনে মনে 1, 5 এর সহগ মনে মনে 1, এই 1 টা আমরা নিতে পারি। তাহলে 1 নিলাম, এখানে রাখলাম আমরা x মাইনাস a প্লাস a মাইনাস 5 0। এরপর আমরা কি করব দেখো, এখানে x 5, এখানে কি x 5। তাহলে যে দুটো কমন আছে এই দুটো থেকে আমরা একটা নিই। তাহলে x 5 x 1 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি, হয় x 5 0 অথবা
x minus 1 equal to 0 ঠিক আছে কেন লিখলাম এটা এই মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি আমাদের গুণ চিহ্ন আছে যে কোনো একটা মান যদি শূন্য না হয় তাহলে তো এই দুইটা গুণফল কি হবে না শূন্য হবে না শূন্য হবে এই দুইটার যে কোনো একটা মান শূন্য হইতে হবে হয় x 5 এর মান শূন্য হইতে হবে হয় অথবা x 1 এর মান কি হইতে হবে শূন্য হইতে হবে তা না হলে তো এই দুইটার গুণফল কি হবে না শূন্য হবে না সেজন্য এর কোনটা সমান শূন্য আমরা জানি না আমরা ধরে নিলাম এটা সমান শূন্য হইতে পারে এটা সমান শূন্য হইতে পারে তাহলে এখন আমরা কি লিখব সুতরাং x 5 সুতরাং x 1 এখন দেখো আমাদের x এর মান বের করতে বলছিল প্রশ্নে x এর মান কিসের মান x এর মান এর আমাদের x এর মান বেরিয়েছে দুইটা কয়টা বেরিয়েছে দুইটা এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি দুইটাই নিব নাকি একটা নিব সেটা আমাদের আগে বুঝতে হবে দুইটা নিব নাকি একটা নিব এখন দেখো একটার মান হলো কত 5 একটা হলো কত 1 তাহলে আমরা যদি দুইটা নেই দুইটা নিতে পারবো কিনা সেটা বুঝতে হবে আর যদি একটা নেই তাহলে 5 নিব নাকি 1 নিব সেটা আমাদের বুঝতে হবে তাহলে আমাদের বাক্স কি ছিল বাক্সর দৈর্ঘ্য ছিল 8 হ্যাঁ প্রস্থ ছিল 6 উচ্চতা ছিল 4 আর পুরুত্ব ছিল x পুরুত্ব ছিল কত x এখন তো এই যে প্রথমে যেন 5 আছে x এর মান যদি 5 হয় x এর মান যদি কি হয় 5 হয় তার মানে কি x এর মান যদি 5 হয় x টা কি হইতেছে এই উচ্চতার চাইতে বড় হয়ে যায় উচ্চতা আছে মাত্র কত 4 উচ্চতা কত আছে 4 আমাদের উচ্চতা হয়ে যায় কত 5 এখন এটা কি সম্ভব এটা কি কোনোদিন সম্ভব বাক্সর যতটুকু পুরুত্ব হ্যাঁ তার সাথে কি কোনোদিন উচ্চতা কম হবে অথবা একটা বাক্স যতটুকু উচ্চতা পুরুত্ব কি তার সাথে বেশি হইতে পারবে বেশি হইতে পারবে না পুরুত্ব অবশ্যই কি হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোর সাথে অবশ্যই কি হবে কম হবে তাহলে যেহেতু 5 এটা উচ্চতার সাথে কি বেশি উচ্চতার সাথে কি বড় তাহলে আমরা এই মানটা নিতে পারবো না তাহলে আমরা কি লিখব কিন্তু x is not equal to 5 সুতরাং x equal to 1 x equal to কত 1 তাহলে আমাদের কি চাইছিল এখানে x এর মান নির্ণয় করা x এর মান নির্ণয় করা তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেলাম তার মানে কি বাক্সটির পুরুত্ব 1 সেন্টিমিটার পুরুত্ব কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং x equal to 1 সেন্টিমিটার ঠিক আছে এখন তোমাদের পরীক্ষায় এখানে x সেন্টিমিটার তো দিয়ে দিয়েছে তোমাদের এরকম নাও দিতে পারে বলতে পারে সমান পুরুত্ব বিশিষ্ট কি বলতে পারে সমান পুরুত্ব বিশিষ্ট সমান পুরুত্ব বিশিষ্ট বলে দিল x বলা নাই কিন্তু তাহলে তোমরা যদি এই অঙ্কটা করো তখন কি করতে হবে তোমাদের তখন ধরে নিতে হবে যে মনে করি পুরুত্ব x এখন শুধু কি x ধরলেই হবে x ছাড়া অন্য কিছু ধরলে হবে না যে কোনো চলক দিলে হবে তাহলে মনে করি পুরুত্ব y সেটা দিলে হবে ঠিক আছে তাহলে তোমাদের ধরে নিতে হবে আর এখানে কি বলতে পারে যেহেতু এখানে x ছিল এখানে বলছে x এর মান নির্ণয় করো যদি তোমাদের উদ্দীপকে যদি x না দেওয়া থাকে তাহলে কি বলবে প্রশ্নে বলবে কি বাক্সটির পুরুত্ব নির্ণয় করো বাক্সটির পুরুত্ব নির্ণয় করো তাহলে পুরুত্ব নির্ণয় করতে বললে কিন্তু তখন তোমরা x এর মান বের করবে কিন্তু শেষে এখানে কি লিখবা সুতরাং বাক্সটির পুরুত্ব এত সেন্টিমিটার আর আমি এখানে যে সংখ্যাগুলো অঙ্ক করেছি এই সংখ্যাগুলো চেঞ্জ করে থাকতে পারে পরীক্ষায় ঠিক আছে নাকি তোমাদের 16.4 অধ্যায়ে দেখবা তোমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে সেখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে 864 কিন্তু দেখবা তোমাদের উদাহরণে আবার এরকম আরেকটা অঙ্ক আছে সেখানে কিন্তু কি আছে সংখ্যা চেঞ্জ করা আছে এখন তোমাদের পরীক্ষায় কিন্তু উদাহরণে যে সংখ্যা আছে এবং অনুশীলনীতে যে সংখ্যা আছে এই দুই সংখ্যার কোনোটাও নাও থাকতে পারে ভয়ের কোনো কারণ নাই তোমরা যদি অঙ্কটা ভালো করে বুঝো তাহলে অবশ্যই কি করতে পারবে সংখ্যা যাই থাক তোমরা উত্তর দিতে পারবে তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা নেই সমস্যা যদি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও তোমরা কি করতে পারো
এই চ্যাপ্টারে আরো কি কি অঙ্ক তোমাদের সমস্যা আছে, নিজেদের ব্যক্তিগত সমস্যা আছে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে আমার এই অধ্যায়ের এই অঙ্কটা আমার সমস্যা আছে। তাহলে আমি কি করতে পারবো, পরবর্তীতে ওই কমেন্টগুলো দেখে সেই ক্লাসগুলো আমি অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।